প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। নতুন একটি সাবান বাজারে পরিচিত সব ব্র্যান্ডকে পেছনে ফেলে 1 নম্বরে উঠে গেল শুধু একটি স্লোগানের জোরে। স্লোগানটি ছিল শতভাগ হালাল সাবান, যা এসেছিল বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীরের মাথা থেকে। তার এই কৌশল এখন সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য কেস স্টাডি হিসেবে পাঠ্যপুস্তকে পড়ানো হয়। গত কয়েক বছর দেশের অর্থনীতি, ব্যবসা একটি কঠিন সময় পার করেছে। এমন সময় তিনি দায়িত্ব নিয়েছেন আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে। করোনাকালে বিক্রয় বিপণন ব্যবস্থার সামগ্রিক চিত্র নিয়ে কথা হবে আজ তার সাথে। জনাব সৈয়দ আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার সাথে তো আলোচনার কিছু নেই, আপনার কাছ থেকে আসলে গল্প শোনারই সময় আর কি। আপনি আসলে বলবেন, আসলে আপনার গল্প বলবেন, মানুষ শুনবে, এবং বিশেষ করে যারা বিপণন এই বাজারে এখন আছে তারা আসলে অনুপ্রাণিত হবে। এই যে কনজিউমার ব্র্যান্ডিংয়ে আপনি একের পর এক নতুন সব ইনোভেশন দিয়ে চলছেন, এই এত আসলে সময়, এত চিন্তা, এত অনুপ্রেরণা কোথা থেকে আসে? আসলে আপনি তো জানেন, আমরা যারা মার্কেটিয়ার, আমাদের কাজই হলো মানুষের নিড গ্যাপ খোঁজা। আপনার কি কি জিনিস আপনার লাগতে পারে, আপনি যখন এই পোশাকটা পরেছেন এটার সঙ্গে কি একটা দিলে পরে আপনি গ্রহণ করবেন এবং আপনাকে আমি সেল করতে পারবো, সেটা খুঁজে বের করে আমার কাজ। সেটা হতে পারে নিত্য নৈমিত্য জিনিসের মধ্যে, সেটা হতে পারে যেটা আপনি অকেশনালি ইউজ করেন তার মধ্যে, যেটা হতে পারে আপনি ওয়ান্স ইন এ হোয়াইল আপনি ব্যবহার করেন তার মধ্যে। তো সাধারণত আমি খুঁজে বেড়াই মানুষের নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের মধ্যে কী পরিবর্তন আনা যায়। এই জন্যই দেখেন, আমরা আগে লবণ আমরা সবসময় খাই, কিন্তু এই যে সাদা পরিষ্কার এবং ময়লাবিহীন লবণ, এটি কিন্তু আমাদের দেশে ছিল না। এটা আমি যখন বিদেশে যেতাম দেখতাম যে এই ধরনের লবণ বিদেশে পাওয়া যায়। তখন আমি চিন্তা করলাম এটা আমাদের না পাওয়ার কোনো কারণ নাই। আমি জানি যে সোডিয়াম ক্লোরাইডের প্রপার্টিস হলো এটা ব্রাইট হোয়াইট। তো হোয়াই ইজ নট হোয়াইট ইজ বিকজ ইট কন্টেন্স লট অফ ডার্ট, ময়লা আছে এতে, ময়লার কারণেই সাদা না। তো এই জন্যই আমি ভাবলাম যে এটা একটা নিড গ্যাপ, যে পরিষ্কার সুন্দর লবণ দেই যদি বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে গ্রহণ করবে এবং তা খাবে। এরকম ধরনের আমরা বিভিন্ন চিন্তাভাবনা আমি করে থাকি যে কীভাবে নতুন নতুন প্রোডাক্ট দেওয়া যায়, কিছু নতুন প্রোডাক্টের কী করে সুন্দর করা যায়, আরও ভালো কিছু অ্যাড করা যায়, মানুষের যাতে কমফোর্ট হয়, মানুষের সুবিধা হয়, এটাই হলো আমার লক্ষ্য থাকে। আচ্ছা, আমার প্রশ্ন, আমার মনে হয় দর্শকদের প্রশ্ন এটা, সেটি হচ্ছে যে সৈয়দ আলমগীর দেশের একটি খ্যাতিনামা প্রতিষ্ঠানের দায়িত্বের শীর্ষ পদে ছিলেন আপনি, আর সেখান থেকে সেটি পরিবর্তন করে আপনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজের দায়িত্বে কেন নিলেন? আমি কিন্তু আকিজ ফুড অ্যান্ড বেভারেজ আমার একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমি আকিজ ভেঞ্চারের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে জয়েন করেছি। আকিজ ভেঞ্চার হচ্ছে যার আন্ডারে অন্তত 10টা কোম্পানি হবে, এর মধ্যে 5টা-6টা কোম্পানি অলরেডি রেজিস্টার হয়েছে এবং এটা হওয়ার পথে, প্রোডাক্টগুলো বাজারে আসবে। টাইম লাগবে হয়তো একটু, আর কিছু কিছু প্রোডাক্ট এখনই আসবে। আর এসিআই থেকে আমার এসিআই তো আমার নিজেরই সৃষ্টি। 22 বছর আমি আমার ডিভিশনটা অ্যাটলিস্ট আমি কাজ করেছি। খুব ক্ষুদ্র একটা ছোটো একটা থেকে ইউনিট থেকে অনেক লার্জার একটা ইউনিট হয়েছে, এবং আমার মনে হয় যে আমি যথেষ্ট ভালো করেছি। এই লাস্ট ইয়ারের যে ব্র্যান্ড অ্যাওয়ার্ড হলো, তাতেও কিন্তু 9টি প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে। একমাত্র ইউনিলিভার ছাড়া আর বাংলাদেশি কোনো কোম্পানির এতগুলি অ্যাওয়ার্ড পায়নি, এতগুলি প্রোডাক্টকে সম্মানিত হয়নি। এবং এই কয়েকদিন আগে কম অ্যাওয়ার্ড হয়েছে, সেখানে 11টা আইডিয়া আমাদের পুরস্কৃত হয়েছে। আর এখানে আমি দেখলাম যে এদের হাতে অনেক টাকা আছে, ইনভেস্টার, দে আর ভেরি গুড ইনভেস্টার, দে হ্যাড বিন প্রেসিং মি লং টাইম, সো দে হ্যাভ গট লট অফ মানি টু ইনভেস্ট। এই মানি যদি ভালোভাবে ইনভেস্ট না হয়, নট অনলি এই গ্রুপের ক্ষতি হবে বা ইনভেস্টারের ক্ষতি হবে, এই নেশনেরও ক্ষতি হবে। আপনি ওইভাবে যদি চিন্তা করেন, আজকে যদি আমি 7টা 8টা 10টা কোম্পানি এখানে করি, কত জব এমপ্লয়মেন্ট হবে। এবং সবচেয়ে বড় কথা, যে জিনিসটার জন্য আমি এখানে জয়েন করেছি সত্যিকার অর্থে, আই রিভিউড দেয়ার প্রোডাক্টস। আমি তাদের এই ইভেন ফুডের ফ্যাক্টরিটা ধামরাইতে আমি গিয়েছি। আই ওয়াজ অ্যাস্টনিশ টু সি দি কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ দি কোম্পানি, এবং আমি দেখলাম যতটুকু কোয়ালিটি স্ট্যান্ডার্ড অতটুকু মানুষ জানেও না। তো এই টাইম দেখলাম যে একটা সুযোগ আছে, আমি এটাকে অনেক বড় করতে পারবো। আর দ্বিতীয়ত হলো নতুন নতুন ইনভেস্টমেন্টগুলো আমার অভিজ্ঞতা এবং আমার এক্সপার্টিজের
আলোকে এবং আমার ইনশাল্লাহ আমার স্পর্শে অনেক ভালো হবে, দেশের জন্য ভালো হবে, ইনভেস্টারের জন্য ভালো হবে, কনজিউমারদের জন্য ভালো হবে। আমার তো মনে হয় যে আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তা নাহলে এই করোনার সময় সমস্ত বিশ্ব মানে থমকে গেছে, অর্থনীতি থমকে গেছে, হ্যাঁ, সবাই কিভাবে মানে সার্ভাইভ করবে সে চিন্তা করছে। সেই সময় আপনি একটি প্রতিষ্ঠিত কোম্পানি রেখে আরেকটি কোম্পানিতে যখন জয়েন করেন, আমার তো মনে হয় চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করেন। এটা অনেকে আশ্চর্য হয়েছে যে আপনি তো খুব ভালো ছিলেন, আপনি 3-4টা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওখানে, আর অন্যান্য গ্রুপের আপনি সবগুলি গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, আপনি 7টা কোম্পানির বোর্ডের ডাইরেক্টর, আপনাকে ছাড়তে হবে কেন? আমি না, এটার জন্য না, আমি কিন্তু কখনোই নিজে কি ওটা আমি ভাবি না। এত বড় হইতে ভালো, মানে এত বড় কিছু ভাবতে ভালো লাগে না। আই এম এ সিম্পল পার্সন, আই এম এ মার্কেটিয়ার, দ্যাটস মাই আইডেন্টিটি। সো আমি এখানে অনেকগুলি ভালো করেছি, লবণের উপরে আর কি করব, অনেক ভালো চলছে ওদেরটা, এরোসল, স্যাবলর সবই ভালো চলছে। এখন এইখানে কিন্তু আমার অনেক করণীয় আছে, এইগুলি যে আমি এখানে করি, তাইলে ওই যে আগে বললাম যেটা, এটা আমার কনজিউমারও খুব ভালো ভালো প্রোডাক্ট পাবে। আচ্ছা, আপনি বারবারই বলছিলেন যে আমরাও জানি আপনি বিপণন বিশেষজ্ঞ। বিপণনের ক্ষেত্রে আসলে যারা এখন তরুণ যারা এই পেশাকে বেছে নিচ্ছে, তাদের আসলে বিপণনের কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? বিপণনের সবচেয়ে বড় যে হলো, আপনি তো বললাম নিড গপ কী আছে জনগণের দেখা উচিত, কি কি আছে, মানুষের মন বোঝা উচিত, যে মনটা কীভাবে হবে। অল আই মিন কনজিউমার অফ অল এসিসি, সমস্ত মানে সোশিও ইকোনমিক সেক্টরের সমস্ত লোকদের, যারা এতটুকু যারা ইনকাম করে তারা কীভাবে, এতটুকু তারা ইনকাম করে তারা কীভাবে, এরকম একটা খুব মনের মধ্যে লাগতে হবে। হি হ্যাজ টু টক টু মেনি পিপল, হি হ্যাজ টু টক টু পিপল অ্যাক্রস অল ইনকাম গ্রুপ, এবং এটা দিয়ে তাকে মাথার মধ্যে একটা রাখতে হবে যে আমি এই ইকোনমিটাকে আমি রিপ্রেজেন্ট করি। এইটা ভেবে, আমাদের দেশের কালচার ভেবে, আমাদের দেশের সোসাইটি ভেবে, আমাদের দেশের মানুষের অভ্যাস ভেবে, অভ্যাসকে পরিবর্তন করা যায়, ওভারনাইট করা যায় না। এই জন্যই আমার প্রোডাক্টগুলো দিতে হবে এমনভাবে যে তারা যেন এটা গ্রহণ করে এবং তাদের যেন উপকার হয়। এটি প্রোডাক্ট মানুষের উপকারের জন্য, কিন্তু প্রোডাক্ট কিন্তু মানুষের ক্ষতি করার জন্য না। এইটা যদি মনে থাকে যে না, আই ওয়ান্ট টু সার্ভিস দি পিপল, নট টু চিট পিপল। আমি অনেক কথা বলি, হালাল সাবান বলি, আমি বলি বলে মেধাবী কার লবণ মাদা বিকাশে সাহায্য করে, তারপরে অনেক কথা বলি, কিন্তু ছোটোখাটো অনেক বলি, কিন্তু বিশ্বাস করেন একটাও কিন্তু মিথ্যা কথা না, প্রত্যেকটা সত্য কথা ইন এ ডিফারেন্ট ওয়েতে আমি বলি, স্ট্রং বোল্ডলি বলি, যাতে মানুষ অ্যাটেনশন ড্র করে আমার দিকে কী কথাটা কী বলছে, এবং সে যদি আমাকে অ্যানালাইসিস করে, সে কিন্তু বলবে যে না, লোকটা কিন্তু ভালো কথা বলছে। আমি এই যে পানির কথা ইদানিং বলতেছি, যে রিভার্স অসমোসিস প্রসেস, আমরা যে ধরনের পানিগুলো খেয়ে থাকি সাধারণত, হাউ ব্যাড ইট ইজ ফর দ্য হেলথ, হ্যাঁ, এটা কিন্তু সত্য ঘটনা। WHO এর প্রতিবেদন আপনি ইউটিউবে খুঁজলেও পাবেন, যে আমরা যে বাজারে যেসব নতুন প্রোডাক্টগুলো দেখলেন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এনেছে, সবগুলি আরও পদ্ধতিতে, রিভার্স অসমোসিস পদ্ধতিতে। এটা রিভার্স অসমোসিসের পদ্ধতিতে পানিকে ট্রিট করলে পানির ব্যাকটেরিয়া মরে যায় সব, কিন্তু সঙ্গে সঙ্গে সবগুলি মিনারেল মরে যায়, মিনারেল থাকে না। তো মিনারেল না থাকলে বডিতে যখন পানিটা যায় তখন মিনারেল চায়, তখন বডি থেকে তারা এটাকে গ্রহণ করে, ক্যালসিয়াম নিয়ে নেয়, ম্যাগনেসিয়াম নিয়ে নেয়, ফলে বডিতে শর্টেজ হয়ে যায়। তার কারণে হাড্ডিতে অস্টিওপোরোসিস হতে পারে, রিউমেটিক ভেরিয়াস প্রবলেম হতে পারে। এই জন্যই বেস্ট হলো যে আপনার পদ্ধতিতে, আপনার কী বলে, আপনার ফিল্টারিং পদ্ধতিতে করলে আপনার ব্যাকটেরিয়া মরে যাবে এবং আপনার মিনারেলটা ঠিকে যাবে। কিন্তু এই পদ্ধতি কিন্তু অনেক কস্টলি, এটা করতে গেলে অনেক টাকা খরচ। এই জন্য সবাই সোজা এই রিভার্স অসমোসিস তো আমাদের বাসায় যে ধরনের পানির মেশিনগুলো আমরা লাগাই দিই না, ওগুলো তো আছে, এর কাজে এটা ইজ নাথিং। ওইগুলি পানিও যদি আপনি বটলিং করেন, কী হবে, অসুবিধা নেই। আমাদের ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, আপনার কাছ থেকে আরও কিছু জানবো, দর্শকদের জানাবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ছোট্ট একটা বিরতি নেব আজকের ডিসকাশনে। ফিরে এসে কথা বলবো আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব সৈয়দ আলমগীরের সাথে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। ডিসকাশনে কথা বলছিলাম বিপণন বিশেষজ্ঞ জনাব সৈয়দ আলমগীরের সাথে। আপনি তো মানে আকিজ ভেঞ্চারের দায়িত্বে, আসলে আমরা একটু জানতে চাই যে আকিজ ভেঞ্চারের আর কি প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে আছে এবং নতুন কি খোলার চিন্তা ভাবনা করছেন? আমরা বাংলাদেশের এখন লার্জেস্ট বেভারেজ কোম্পানি ইন রেসপেক্ট অফ টার্নওভার। আমরা কিন্তু বাংলাদেশের যতগুলি মাল্টি ন্যাশনাল আপনি বেভারেজ দেখেন বা সব দেখেন, তার সবচেয়ে ভালো আমার টার্নওভার, এবং উই আর দ্য লার্জেস্ট ট্যাক্স পেয়ার অলসো অন দ্যাট ক্যাটাগরি।
তো এইটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক। আকিজ ফুড অ্যান্ড বেভারেজে there are more than 7,000 employees, and the factory has got more than 3,500 employees, and it's a huge process. It has got a large investment because all the machineries are from German or Switzerland, and all are aseptic. This is the only one singular factory of that kind in Bangladesh. Achha. So it itself is a world. Apart from that, you know that our dispatchers have got a lot of good money, so they are investing in various areas. Aki's in total, there are 10 brothers, would be 1% of Bangladesh economy, that kind of big there. So each brother has got their own way, and then they have divided themselves into 10 parts. Each of them has got a one group. This is Aki's Venture Group. This has got already approved six companies already approved, already formed, and we are working on that. But for the sake of secrecy, in which we are going, we don't want to alert our competitor by saying that. So there are, you will hear it soon. You will hear আপনি কি একটু মানে আশার বাণী শোনাবেন আমাদের দর্শকদের যে এই 5-6টি কোম্পানি যখন চালু হবে তখন কত লোকের কর্মসংস্থান হতে পারে, কি পরিমাণ টাকা ইনভেস্ট হতে পারে? এটাতে আমরা এটা বলতে পারি যে যা টার্নওভার এখন আছে, যে টার্নওভার আছে, এটা 10 টাইমস টার্নওভার হবে ইন নেক্সট 5 ইয়ার্স। এই একটা আপনাকে বলতে পারি। এই টার্নওভারটা কিন্তু ছোট না, আমার বর্তমান টার্নওভারটাও ছোট না, এটা 10 টাইমস টার্নওভার হবে ইনশাআল্লাহ নেক্সট 5 ইয়ার্স। And there will be, as you know, that things are very much automatic. But even then, even our new factory, now the what factory we have, 100% automatic, but it requires 24-hour services, production. And it is so much automatic, you cannot imagine. That you put some small preform here. Preform are also produced. Preform, I mean, from resin. আমরা বলতে পারি যে হাতের স্পর্শ ছাড়া আর কি। রেজিন থেকে আপনি রেজিন আছে তো, রেজিন থেকে প্রিফর্ম হচ্ছে, প্রিফর্ম থেকে এইটা ব্লো করে অটোমেটিক যে ফিল আপ হয়ে অ্যাসেপ্টিক পদ্ধতিতে ফিল আপ হয়ে এটা সমস্ত কিছু করে তারপরে একেবারে আবার 24টার প্যাকেটিং স্পেলেটিং হয়ে লেগে মানে ক্যাপ লেগে তারপরে প্যাকেজ লেবেল লাগিয়ে তারপরে আবার এটাকে 24টার প্যাকেট হচ্ছে, 24টার প্যাকেট হয়ে আবার এটাকে দিয়ে বেল্ট দিয়ে একদম গোয়িং টু দ্য গোডাউন ফ্রম হোয়ার ইট উইল বি লোডেড, এতটুকু পর্যন্ত। মানে অ্যান্ড দেন দ্যাট লোডিং প্লেস ইজ নট মানে নিয়ার বাই, ইট ফার অ্যাওয়ে, ইজ গোয়িং বাই বেল্ট ফার অ্যাওয়ে টু দ্যাট প্লেস ডাইরেক্টলি। সো মেনি স্কুল স্টুডেন্টস, কলেজ স্টুডেন্টস, university students, they go to visit that factory, and we have got provision for the visitors to see. পাশে দিয়ে ওখানে ওয়াকওয়ে করে দেওয়া আছে পরে, যাতে করে তারা দেখতে পারে যে কীভাবে এটা হচ্ছে, এবং এটা একটা কেস স্টাডির মতো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের 7,000 এমপ্লয়ি আছে। আরও ধরেন এই কর্মসংস্থান, আমার ধারণা, এখন আমি অতটা করি নাই, it should be at least 3 times more than that, because why I said I could say 6 times it was bigger, but আপনি তো জানেন এখন থিংস আর বিং অটোমেটিক, ওয়ার্ল্ড ওয়াইডই সব কিছু অটোমেশনের আছে। তারপরেও আমার মনে হয় যে 30-35 হাজার লোকের সংস্থান হতে পারে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। এটি একটি অবশ্যই আশার সংবাদ সবার জন্য, দেশের জন্য। একটা হচ্ছে যে আপনি বিরতির আগে আপনি বলছিলেন যে মানে আমি যা বলি তা সত্য বলি, তবে বোল্ডলি বলি যাতে মানুষ আকর্ষণ করে আমার দিকে। এই যে আমাদের বিশেষ করে খাদ্যপণ্য আপনার যেটা রয়েছে আমাদের, সেটি মানে যে ফরম্যাটেই হোক, এই যে আমাদের একটা আস্থা কম, দেশীয় খাদ্যপণ্যের উপরে যে আস্থা কম, বিশেষ করে আপনার আমাদের দেশে যেসব জুস টুস তৈরি হয় এগুলোর প্রতি আপনার আমাদের বলতে গেলে, আপনি যদি ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করেন, মানুষের কাছে পাবলিক পারসেপশন হচ্ছে যে এগুলো কিছুই নাই। এগুলো আসলে কি তাই? হ্যাঁ, আমি বলি, একটা জুস প্রোডাকশন করতে যা লাগে সেই ধরনের, মানে একটা সত্যিকার জুস মানে যেটা লাগে সে ধরনের ফেসিলিটিস অনেকগুলি কোম্পানিতে কম আছে। আর জুস কিন্তু একটা আমরা যেটা বলছি এখন বর্তমানে আমাদের জুসটার নাম হলো ফ্রুটিকা। আপনি কিন্তু বর্তমানে আমি আসার পরে আমার যে দেখছেন, দাবিটা দেখছেন যে ফ্রুটস মানি ফ্রুটিকা। আচ্ছা, ইউ ওয়ান্ট ফ্রুট right for your child, fruits are not available, or the boy is not liking to take a mango or pineapple like that, or grapes like that, don't worry, this is
আওয়ার ফ্রুটিকা ইজ লাইক ফ্রুটস। ওয়াই? একটা ফ্রুট জুস করতে তার ভিতরে আমের বা যে প্রোডাক্টটাই বানাবেন তার যতটুকু পাল্প লাগা দরকার, এর পরিপূর্ণতা একমাত্র ফ্রুটিকাতেই আছে, যা আমার কম্পিটিটিং কোম্পানির মিনিমাম ডাবল, ওদের হাফও নাই। এক বি, ফ্রুটিকা ইজ দি অনলি প্রোডাক্ট ইন বাংলাদেশ যেটার মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই, যাতে আপনার বাচ্চার ক্ষতি হবে। হ্যাঁ, আপনার প্রিজারভেটিভ নাই এবং এটা কিন্তু কোনো হাতের ছোঁয়া তো প্রশ্নই আসে না, এবং অ্যাসেপটিক পদ্ধতিতে প্রস্তুত বাংলাদেশে একমাত্র জুস। কারণ এটা করতে অনেক টাকা ইনভেস্টমেন্ট লাগে, অথচ এই যে ইনভেস্টমেন্টটা এটার জন্য লাগছে, এই দিয়ে 10টা মেশিন কেনা যেত, যেটা হট অ্যান্ড ফিল অন্যরা করে, যে তারা জুসটাকে গরম করে আবার ঠান্ডা করে, তাতে করে জুসের এটা মানে অরিজিনালিটি এটা থাকে না। আর আমাদের কিন্তু কোনো হট টটের কারবার নেই, এটা ইট পাসেস থ্রু এ প্রসেস বাই হুইচ অল ব্যাকটেরিয়াস আর কিল অ্যান্ড all the natural quality of the fruits remain intact. তো এই প্রস্তুতে আমাদের দেশে মানুষের আমরা এই কথাগুলা হয়তো অত ভালোভাবে বুঝাতে পারিনি আপনাদের, বাট আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাকে নিজে গ্যারান্টিতে বলতে পারি যে আমার একবার গ্র্যান্ড চিলড্রেন, আমি অলমোস্ট এভরিডে ওদের জন্য কিন্তু কেস নিয়ে যাই। যে জিনিসটা একটু সন্দেহ হবে আমি কিন্তু আমার গ্র্যান্ড চিলড্রেন দিব না। They all are born either in America or in Canada or in Australia, and they are citizens of these places, as you know, as you are asking about my daughter. তো এরা কিন্তু আমি নিজে পদ্ধতি জানি, আমি জানি এটার ভিতরে কী আছে। এর আগে আমি কোনো দিনই আসলে এই ফ্রুটিকাও নিতাম না, আমি জানতাম না যে এটা আসলে সুন্দর আছে, এজ ইউ সেড রাইটলি। হ্যাঁ, আমি কিন্তু কোনো জুস আমি আগে বাসায় নিয়ে যেতাম না। এখন আমি আপনাকেও বলছি এবং আমি বক্তাদের বলছি যে আপনি একদম নিশ্চিন্ত মনে ফ্রুটিকা জুস নিতে পারেন। ইট কন্টেইনস অল দ্য কোয়ালিটি অফ এ ফ্রুট জুস ইকুয়াল টু এনি গুড জুস অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাট মাচ আই ক্যান সে। আপনি মানে আসার আগে এটার একটা ছিল যে একটু বেশি পিওর, আপনি এসে যুক্ত করলেন যে ফ্রুটস মানেই ফ্রুটিকা। হ্যাঁ, এই যে মানে চিন্তার যে হয়তো মানে ছোট্ট একটা পরিবর্তন, কিন্তু একটা পরিবর্তন যেটি মানে আসলেই মানুষ চিন্তা করবে যে আমি যদি ফল খেতে চাই তাহলে এটার মধ্যেই আছে। আমি আসলে একটু আপনার বলতে চাই, আসলে আপনি তো আইকন এখন, মানে বিপণন বিশেষজ্ঞ হিসেবে আইকন আপনি। এই যে চিন্তাগুলো করতে হলে একটা মানুষের কি করতে হবে? আচ্ছা, এটা চিন্তা করতে গেলে আমার কলিগরা আপনারা জানেন, সবাইকে চেনেন, ওরা বলতে পারবে যেটা আমি ইনস্ট্যান্টলি কিন্তু বললাম। এদেরকে আমি বললাম ইনস্ট্যান্টলি বলেছি ফ্রুটস মানে ফ্রুটিকা, তুমি স্লোগানটা দাও। হ্যাঁ, কেন আমি ভাবলাম যে একটু বেশি পিওরের সমস্যাটা কি, একটু বেশি পিওর অন্যগুলোও তাহলে পিওর, আমারটা একটু বেশি পিওর। আসলে তো তা না, অন্যগুলো পিওরই না, আসলেই না। আমি বললাম আমারটার ধারে কাছে না, তা আমি তো এটা ওকে অ্যাকনোলেজ করতে পারি না যে পিওর, আমারটা একটু বেশি পিওর। আমারটা অ্যাকচুয়ালি বলা উচিত অনলি পিওর, আমারটা বলা উচিত ছিল। আমি কিন্তু এখন লিখছি যে বাংলাদেশে একমাত্র ফ্রুট জুস যাতে কোনো প্রিজারভেটিভ নাই এবং যা অ্যাসেপটিক পদ্ধতিতে প্রস্তুত, একমাত্র বলছি কিন্তু। তো তাতে হচ্ছে কি, মানুষের মনে কনফিডেন্স আসছে। এখন আমি এটাকে বলতেছি, যেমন ধরেন আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন, এখন স্কুল খুলে গেল, বাচ্চার যখন টিফিনটা আপনি অ্যারেঞ্জ করবেন, তখন আপনার তো মাথায় একটা চিন্তা থাকতে পারে, একটু ফ্রুট দিয়ে দিতে পারি, হতে ভালো হতো, বাচ্চাটা খেতে পারতো। এক রুটি বা একটা পাউরুটি বা একটা আপনার বার্গার সে সবসময় বিরক্ত বোধ করতে পারে। ওখানে যদি আপনি ছোট্ট একটা ফ্রুটিকার জুস দিয়ে দেন, আমরা কিন্তু 20 ml করেছি, তাহলে আপনি যে তাকে ফ্রুট খাওয়াইতে চাচ্ছিলেন, সেই ফ্রুটটাকে আমি রিফর্ম করে সুন্দর করে দিয়েছি। আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি, রিসেন্টলি আমরা কিছু মল্টেড মিল্ক দিয়েছি, আমি দেখেছেন কিনা আমি জানি না, এটা দিয়ে শেষ করতে পারতেছি না, তো ভালো ডিমান্ড হয়েছে। বাচ্চারা দুধ খেতে চায় না। হ্যাঁ, বাচ্চা দুধ খাওয়া তো সারা জীবন, এই বাচ্চারা আমাদের পিছনে মারা ঘোরাঘুরি করছে, আমরা বাচ্চাদের পিছনে ঘুরতেছি, তার বাচ্চারা পিছনে তারা ঘুরতেছে, দুধ আর খেতে চায় না। এখন আমরা বুদ্ধি করলাম যে দুধের সঙ্গে আমরা আমের পাল্প দিয়ে দেবো, পিওর দুধ। আপনারা জানেন যে আমাদের পিওর ছাড়া এটা করবে না। তো পিওর মিল্কের সাথে পিওর আমের যে আমরা আহরণ করে এটাকে যারা প্রিজার্ভ করি, সেটাও কিন্তু অ্যাসেপটিক পদ্ধতিতে। তো আমরা ওটার মধ্যে আমের উপাদান দিয়ে দিচ্ছি, রিয়েল ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি, পাল্প আর কি, যেটা পাল্প করে রাখি, তো পাল্প করে দিচ্ছি। আবার কি দিচ্ছি, মানে দুধে কোকো পাউডার দিচ্ছি, যাতে চকলেট তৈরি হয়, চকলেট যেতে যায়। আবার কেউ একটা বাচ্চারা অনেক সময় হয়তো এলাচি খেতে চায়, সেটাও এলাচির
আমরা ইয়ে দিচ্ছি, এলাচি দিচ্ছি। তো এখন যেটা হয়েছে যে বাচ্চা যখন খেতে না চায় মা এটা দিতে পারে। দেখবেন এখন দিয়ে আমার গ্র্যান্ড সান আছে, সেই ডেইলি আমার মেসেজ করে তার নানির ইয়ে থেকে ব্রিং মি দিস ওয়ান। তো কাজে এইভাবেই আর কি ম্যাঙ্গোটাকে আমরা এখন আমি এইটাকে এইভাবে মার্কেটিং করবো ভাবছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে আরও কথা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, একটি ছোট্ট বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন, কারণ গল্প আরও শুনবো এমন মানুষের কাছ থেকে যিনি সবার কাছে পরিচিত মুখ, সৈয়দ আলমগীর। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত ডিসকাশনে। কথা বলছিলাম আকিজ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আলমগীরের সঙ্গে। আপনি আসলে প্রতিযোগিতার কথা বলছিলেন, বিশেষ করে আমাদের দেশীয় পণ্যের সাথে প্রতিযোগিতা করতে হয়, আবার আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানির যেসব পণ্য রয়েছে সেগুলোর সাথেও আপনার এখন মুক্ত বাজার ব্যবস্থাপনা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর যে পণ্য রয়েছে সেগুলোর মানে বিশেষ করে ফুড অ্যান্ড বেভারেজ, সেগুলোর সাথে আসলে প্রতিযোগিতা করতে কীভাবে চ্যালেঞ্জ নিতে হচ্ছে আপনাকে? দেখেন, আমি কখনোই কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কোনো সময় ভয় পাইনি। আপনি আমার কার্যক্রম দেখলে বুঝতে পারবেন। ইউনিলিভারের চাইতে বড় কোম্পানি তো কম আছে ওয়ার্ল্ডের এই ক্ষেত্রে নাম্বার 1 নাম্বার 2 কোম্পানি। আমি তার যে মানে মেইন যে জিনিস সাবান, সেটারই তো চ্যালেঞ্জ দিছিলাম। কাজে আমি জানি এই জুজুর ভয় আমার দেখায় কোনো লাভ হবে না। এনিথিং এ মাল্টিন্যাশনাল কোম্পানি ক্যান প্রডিউস, উই ক্যান ডু ইট বেটার। ইভেন বাংলাদেশে আমার যে ফেসিলিটি আছে, আই থ্রু চ্যালেঞ্জ কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির চ্যালেঞ্জ এটা নাই, এবং এটা তারা করতেও পারবে না। তারা এতটুক টাকা এরা মানে বাংলাদেশে ব্যয় করবে না ফর দ্যাট কাইন্ড অফ এ প্রোডাক্টস। দে উইল ডু ইট ফর মেনি আদার থিং। সিগারেটের জন্য করতে পারে, অন্য কিছুর জন্য করতে পারে, যেটা হেভি প্রফিট পাবে। তো এইটাতে এমন কিছু না, এত কিছু প্রফিটের এটা মধ্যে না, বাট এটা সার্ভিসেসের ব্যাপার আছে। তো কাজেই আমরা এটাতে কোনো ভয়ের কিছু নাই। মাল্টিন্যাশনাল কোম্পানি কী করে? তারা মেশিন কিনে, আমি মেশিন কিনতে পারি, টাকা আছে আমার কাছে। তারা ফর্মুলেশন করে, হোয়াট ফর্মুলেশন দে ডু, এনি ফর্মুলেশন ক্যান বি অ্যাসেড। এখনই আমি খুলে দেখতে পারবো এটা কী দিয়ে তৈরি করছে, কোনো সমস্যা নেই। র মেটেরিয়াল ওর একটা ওরা প্রডিউস করে না, ওরা বাইরে থেকে কিনে, আমি ওর কাছ থেকে কিনি। এই আমার সাবানের কথাই বলি, সাবানের মধ্যে লাগে কি নুডলস, সাবানের মধ্যে লাগে পারফিউম, সাবানের মধ্যে লাগে গ্লিসারিন আর কিছু টেল্ক পাউডার। এর সবই তো বাইরে, এটা কোনোটাই কোনো কোম্পানি করে না। এইটার জন্য কিন্তু বাইরে কোম্পানি আছে পৃথিবীতে, এই পারফিউম বিক্রি করার জন্য অনেক বড় বড় কোম্পানি আছে, যাদের কাছ থেকে ওরা কেনে। আমি যখন দিয়েছিলাম বলছি, ভাই ইউনিলিভার কত করে কেনে? কয় ভাই $12। আমি আমার $18 একটা দেন তো, দেখি যেটা সুন্দর, সবচেয়ে গন্ধটা অনেকক্ষণ থাকে, আরও খুব সুন্দর। ভাই বলেন কি? আমি তো আমারটা তো একেবারে সবার চাইতে বেস্ট হতে হবে। আই ডিড ইট, আই প্রুভড ইট, নট অনলি ইট ইজ হালাল সাবান, ইট ওয়াজ এ বেস্ট কোয়ালিটি স্যুপ, অনেক সুন্দর সাবান। তো সেই ওয়েতে আমার জুস, যেটা আমি ফ্রুটিকা বলছি, ইট ইজ দি বেস্ট জুস। আমাদের বাংলা পৃথিবীতে তো আপনি অনেক জায়গায় মল্টেড মিল্ক খেয়েছেন, হ্যাঁ, বিদেশি কোম্পানিগুলো খেয়েছেন। ইভেন আমার ফার্ম ফ্রেশ যে মল্টেড, আমরা যে দুধের সঙ্গে যেগুলো আমরা দিচ্ছি, এই যে আমরা শেক একটা বানিয়েছি, শেক নামে একটা দিয়েছি আমরা, ওই যে মিক্সড ফ্রুটসের সঙ্গে, এগুলো আপনার টেস্ট করলে ইউ উইল ফাইন্ড ইট ইকুইভ্যালেন্ট টু এনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ইট ইজ অ্যাচিভেবল, the machines are available. If your attitude is good, you can make good products. রপ্তানি বাজারটা আসলে কিভাবে দেখছেন আপনি? অলরেডি অনেকগুলো কান্ট্রিতে রপ্তানি করি। এখন অনেকগুলি সমস্যাও আছে। সমস্যাটা হলো যে আমরা যদি আমাদের দেশে ভালো না করতে পারি, বিদেশে কেমনে ভালো করব? আমরা কিছু হলেই যেভাবে ফরেন প্রোডাক্ট থেকে লাভ দিয়ে পড়ি, বিদেশে এরকম লাভ দিয়ে পড়ে না। আপনি একটা প্রোডাক্ট গিয়ে লন্ডনে বেচেন, লন্ডনি প্রোডাক্টের এগেনস্টে, it will be very tough. The British know that the money will be in my country. Otherwise, the money will go to Dhaka. অথচ আমরা যে টাকা এখানে খরচ করছি, আমি নাম বলি না, উইথ ডিউ রেসপেক্ট টু অল মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এই টাকা কিন্তু আমাদের দেশে আর ইনভেস্ট হয় না, হয় না। আপনি বলেন যে কোনো কোম্পানির নাম দিয়ে বলেন, এই কোম্পানি 20 বছর আছে, 50 বছর আছে, তারা কি অন্য একটা কোম্পানি খুলেছে? তাদের কতটুকু এক্সটেনশন করেছে ফ্যাক্টরিতে? তাও করে নাই। হোয়ার গজ দ্য মানি? অথচ বছর শেষে শুনি সবচেয়ে ভালো ডাবল ডিজিট গ্রোথ, এ তো প্রফিট। এই প্রফিট কোথায় যায়? প্রফিট ইজ সাইফন টু হিজ ওন অরিজিনাল কান্ট্রি, তাই তো? আমাদের যেসব পানীয়রা আছে, বিদেশি পানীয় আছে, এছাড়া তো সবই তো কোথায়? এদের তো অন্য কিছু খুলে না। আচ্ছা, আকিজ সাহেব, জনাব শেখ আকিজউদ্দিন মরহুম, যাকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, এত ছোটো থেকে শুরু করলেন, আর আজকে উনি এবং ওনার ছেলেরা যেগুলি করে দিয়ে গেছেন, উনি has started contributing 1% of the economy. So
এটা ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনি বুঝতেই পারেন, আর এখন এক একজন আলাদা আলাদা হয়েছে, এখন কত বড় ফ্লারিশ করবে। তো এরা তো অনেকগুলি কোম্পানি করলো, অনেকগুলো বিল্ডিং করলো, হাজার হাজার লোকের, অল 10 টুগেদার উড বি লাখ পিপুল এমপ্লয়েড। তো এই জন্যই বলি যে খালি মানে আমরা এক্সপোর্ট, মাল্টি ন্যাশনাল, আর এইগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এক্সপোর্ট আমাদের দেশে দেখেন, যারা এক্সপোর্ট করে তারা কোথায় করে? আমাদের নেটিভ বাংলাদেশিরা যেখানে থাকে তাদের talent করা হয়। কিন্তু আমি যেটা চিন্তা করতেছি, ইফ মাই juices what I discussed right now and my milk product in Farm Fresh is of that standard what I am saying to you, you can imagine that আমরা এখন আস্তে আস্তে যদি এটা এক্সপোর্ট করা শুরু করি, I am quite sure that even any foreign person will like to drink it because it is of that property. খেলেই বোঝা যাবে, ওরা সিপ দিলে, কারণ বিদেশে অনেক, আমাদের এখনো কালচারটা হয়নি, বিদেশে ডাইনিং টেবিলে সকালে ব্রেকফাস্টের সাথে একটা ফ্রুট জুস এক গ্লাস খাওয়া ইস এ ফেনোমেনন। এবার ইভিনিংয়েও রাতের বেলাও একটু জুস খাওয়া অনেকে খেয়ে থাকে, কোনো একটা ড্রিঙ্ক খাওয়া। তো সেইটা যদি আমরা আমাদের প্রোডাক্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে পারি তাহলে ভালো হবে। আর তাছাড়া যে বাংলাদেশি পণ্য এক্সপোর্ট হয় মোস্টলি স্পাইসেস তো খায় না, বিদেশি তো খায়, তরকারি তো তৈরি করে না, ওরা তো খায়। দেখছেন না ওদের যে রান্নাঘরগুলো বেডরুমের পাশাপাশি, এরকম মানে কোনো ছলাৎ কোনো কারবার কিছু নাই, সব ড্রাই খায় ওরা। কাজেই এটা আমাদের দেশের নেটিভদের জন্য, তাদের জন্য আমরা পাঠাই, ওরা ওখানে আছে আমাদের, তাদের প্যালেটটা তারা যে মুখের যে ছাড়টা সেটা পেতে পারে আমাদের খাবারগুলো খেয়ে, সেটাও আমাদের আছে, আমরা করছি আস্তে আস্তে। একটু আবারও একটু পিছনে যাই, সেটি হচ্ছে যে করোনার প্রায় 1.5 বছরের বেশি সময় আমরা আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করলাম, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সব কিছুই আসলে থমকে ছিল, এখন সব কিছু খুলেছে। এই সময় আসলে এই অনেকে আপনার কিন্তু ব্যবসা থেকে হারিয়েও গেছে অনেকে আপনার। এই অবস্থায় আপনার এখন আসলে সরকার এবং যারা উদ্যোক্তা তাদের আসলে করণীয় কি? আচ্ছা, আমি আপনাকে বলি, এইবারে করোনা যেটা হয়েছে যে বিশ্বব্যাপীতেও, এবং এইটার যে কত মানে কঠিন টাইমটা গেছে আমরা টের পেয়েছি, কিন্তু কম টের পেয়েছি। অন্যান্য লুক এট আদার কান্ট্রিজ, দ্য কাইন্ড অফ ড্যামেজেস হ্যাজ হ্যাপেন ইভেন ইন ইন্ডিয়া। এইটার কারণে কিন্তু আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা ধন্যবাদ দিই, উনি শি হ্যাজ ম্যানেজড ইট কোয়াইট ওয়েল। এবং যেটা আমি যে ধন্যবাদ দেওয়ার এটা কারণ, মেইন কারণটা হলো যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলোকে ঠিক রাখার জন্য উনি যে প্রণোদনাগুলো প্রথম দিকে দিয়েছিলেন, এটা না হলে মানুষ আরও অনেক অসুবিধার মধ্যে পড়ে যেত। অনেক প্রণোদনা কিন্তু এসছে বিভিন্ন খাতে, ছোটো বড় খাতে, এক্সপোর্ট খাতে, যাতে বেঁচে থাকে এগুলা। তারপর আস্তে আস্তে এখন তো নিজের পায়ে দাঁড়ানো অবস্থা হয়েছে, কিন্তু যে ক্ষতিটা হয়েছে সেটা হলো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ক্ষতি হয়েছে রেস্টুরেন্টগুলার, ক্ষতি হয়েছে ছোটো ছোটো দোকানগুলো, এগুলো বন্ধ হয়ে গেছে। এবং আপনি জানেন এক একটা দোকানের মধ্যে কমপক্ষে 5টা করে লোক থাকে অ্যাভারেজ। কোনো একটা রেস্টুরেন্টের মধ্যে করেন 15-20টা ছেলেপেলে কাজ করে, এগুলো সব জব হারাইছে, বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়েও কিছু করার নাই, ছোটোখাটো দোকান দেওয়ার চেষ্টা করছে, দে আর ইন বিগ ট্রাবল। আপনি দেখেছেন লাস্ট যে বাজেটটা করলো, একটু বলতে হয়, এই বাজেটটাকে ইচ্ছাকৃতভাবে উনি করলেন কিন্তু প্রাইম মিনিস্টার, যে এটাকে একটা বিজনেস ফ্রেন্ডলি একটা বাজেট করলেন। কিভাবে বলি আপনাকে, মানুষ যেখানে ট্যাক্স বাড়ায় উনি 2.5% করে ট্যাক্স কমায় দিলেন। 2.5% কিন্তু একটা এন্টারপ্রাইজের জন্য অনেক বড়। এটা আপনার প্রাইভেটেও কমায় দিলেন, পাবলিক লিমিটেডও কমায় দিলেন। এক, দ্বিতীয় হলো অনেকগুলি পণ্যের উপরে উনি কিন্তু একদম সমস্ত শুল্ক তুলে দিলেন। শুল্ক সাধারণত তুলতে আমি শুনি নাই, বাড়াইতে দেখি। সাধারণত এইসব বাজেট হয় কিন্তু নির্বাচনের বছরে হয় কিন্তু। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু উনি করোনার বাজেট দিচ্ছেন এটা। তার কীভাবে বলি আপনাকে, এই যে আমাদের স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার এগুলোর পরে 17% ট্যাক্স ছিল, এভরিথিং উঠাই দিছে। কারণ কি, দামটা কমে যাবে, আমাদের মা বোনরা যারা এটা ব্যবহার করতে পারতেন না এতদিন পর্যন্ত, গার্মেন্টসের হোক, বাসা বাড়ির হোক, তারা যেন এটা ব্যবহার করতে পারে, তার দে ডোন্ট ফাইন্ড ইট ইজ এ কস্টলি ম্যাটার বিকজ ইট ইজ এ মান্থলি ম্যাটার। কাজে এইবার জন্য এইসব বিভিন্ন জায়গায় করেছেন। তো এইটা এখন ডাইরেক্ট তো 17 কোটি লোকের 18 কোটি লোককে সাহায্য করতে পারবে না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন খুলে দিয়ে, যে মানে বিজনেস বান্ধব করার কারণে বিজনেসগুলো গ্রো করবে, এমপ্লয়মেন্টটা বেশি আসবে, এটাই হয়তো ওনার ধারণা। আমি যা এখান থেকে বুঝতে পারি। তারপরে আপনার বিভিন্ন পণ্যের উপর থেকে কর উঠাই দেওয়া, মানে এটা বেশি ইউজ হবে, তারপরে তার মানে প্রোডাকশন বেশি হবে, তার জন্য
বহু লোক এটাতে ইনভেস্ট করবে, কারণ এখনও 30% মহিলাও কিন্তু ইউজ করে না, কাজে এখানে 70% এখনও ওপেন আছে। তো এই বিভিন্নভাবে কিন্তু সরকারের কাছে ডাইরেক্টলি কোনো কিছু চাওয়া যেতেছে না, কারণ ডাইরেক্টলি কত দিবে। একে তো আপনি দেখেন এই করোনার জন্য ওনাকে 18 কোটি লোক হবে আশা করি, 18 দুগুণে 36 কোটি ডোজে আনতে হচ্ছে, এবং তার মাল্টিপ্লাই করেন, তার প্রাইস দিয়ে দেখবেন এটা হিউজ অ্যামাউন্ট। লাস্টে তো আপনার উনি যেটা করেছেন ওনার কার্যালয়ের জন্য 15 কোটি টাকার গাড়ি কেনার এটাই ছিল, সেটি তিনি স্বাস্থ্য সেবা খাতে দিয়ে দিয়েছেন। গাড়ি না কিনে স্বাস্থ্য সেবা খাতে প্রধানমন্ত্রী এটি দান করে উনি দিয়েছেন। ভেবেছেন যে পুরোনো গাড়ি চালাই, আমার তো অসুবিধা হচ্ছে না। গুড গেস্টার অফ হার দ্যাট শি হ্যাজ গিভেন ইট টু দি রিলিফ, এবং এটার জন্য উনি প্রশংসার দাবি করতে পারেন। আরেকটা হলো যে এখন কিন্তু কোনো বিজনেসকে ডিস্টার্ব করা হচ্ছে না, যে আপনার আজকে এটা বাড়ায় দিবে। আগে কিন্তু এসআরও করে বাড়ায় দিত, হয়তো সময় দেয় নাই, ট্যাক্স বাড়ায় নাই, মানে বাজেটে হয় না, কিন্তু পরে এসআর জারি করে এটা আপনার করা হতো আপনার। বিরক্তকর, এইটা আমি দেখি না এখনো। উই আর হ্যাপি, কোয়াইট হ্যাপি অ্যাজ এ বিজনেস পারসন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে আপনি যে কথাগুলো বলেছেন সেটি আসলে নতুন যারা এই ব্যবসায় মানে বিশেষ করে বিপণন মানে পেশা আসতে চায় তাদের, এবং যারা বিনিয়োগ করতে চায় তারা, এবং আপনার মতো এই বয়সে যারা চ্যালেঞ্জ নেওয়া যায় এইটা যারা ভাবেন, হ্যাঁ, নতুন চিন্তা করেন, আমি মনে করি যে আপনি আসলেই একজন আইকন, এবং আপনি সবার একটা পথপ্রদর্শক হয়ে থাকবেন আর কি। ধন্যবাদ আপনাকে, নাগরিক টিভিকে অনেক ধন্যবাদ, আমাকে আপনারা এখানে এনেছেন, ডেকেছেন। আমি অলওয়েজ আপনাদের মঙ্গল কামনা করি, এবং আপনাদের মাধ্যমে আপনাদের দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের আমার সমস্ত ভোক্তাদের আমি ধন্যবাদ জানাই, কারণ তারা আমি যখনই যে প্রোডাক্ট দিয়েছি সেটার উপরে বিলিভ করেছেন, তারা গ্রহণ করেছেন, তাই বলে আজকে আমাকে আপনি এতগুলি কথা বলতে পারছেন যে আমি অনেক সাকসেসফুল হয়েছি ওনাদের জন্যই। ওনারা বিলিভিবিলিটি ছিল, এবং আমি যা বলেছি দেখেছেন যে ওটা সত্য ছিল। ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা আসলে আজকে ডিসকাশন করিনি, আজকে আসলে গল্প শুনেছি এমন একজন মানুষের কাছে, তিনি আপনার আমার কাছে সবার কাছেই আসলে অনেক পরিচিত মুখ। তার সুস্বাস্থ্য কামনা করি, সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।